ব্যস্ত জীবনে মাঝে মাঝে একটু বিশ্রাম চাইলেও সবসময় কিন্তু মনে হয় না যে থেমে থাকি, বরং জীবন যখন ছুটে চলে, জীবন যখন ব্যস্ত থাকে, সেটার মানেই নাকি আসল জীবন। জীবন মানেই ছুটে চলে, এবং সেই বিষয় নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। চমৎকার দুজন বন্ধু আপনাদের জন্য লেডিস ক্লাবে ডেকে এনেছি, চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন মাহমুদা মাহা, সে ভীষণ জনপ্রিয় উপস্থাপক এবং অভিনেত্রী। অনেক অনেক স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে। অনেক ধন্যবাদ। তার পাশেই আছেন চমৎকার একজন সঙ্গীত শিল্পী শিপ্রা ভৌমিক, অনেক অনেক স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। আর দুজন খুব মিষ্টি মানুষের সাথে আপনার দেখা করিয়ে দিলাম। এবার পালা আপনার আমাদের কাছে চলে আসার এবং আপনাদের যত রকম গল্প আছে সেগুলো আমাদেরকে বলবার। আমাদের আজকের বিষয়টা আপনারা জেনেছেন, জীবন মানেই ছুটে চলা, এবং সেটার সাথে সাথে আপনাদেরকে আমি অবশ্যই জানাতে চাই যে আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে পড়তে পারেন সরাসরি আমাদের এই লাইভ আড্ডায়। মাহার কাছে আসতে চাই। মাহা, প্রচুর ব্যস্ত সময় কাটার কথা, রমজান মানেই সামনে ঈদের একটা চাপ আছে, কেমন ব্যস্ততা যাচ্ছে এবং হোস্টিং এবং অ্যাক্টিং সবকিছু নিয়ে কি চলছে এখন? পুরো দমে আসলে হোস্টিংটাই বেশি করা হয়, অ্যাক্টিংটা খুব মাঝে মাঝে সুযোগ পাই আমরা যারা ফুল টাইম হোস্ট। আর নিজেও আপনি অনেক ব্যস্ত, আপনি জানবেন আসলে পুরো ব্যাপারটা। অল্প কাজ করি। আর প্রথমে আসলে নেক্সাসকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি আয়োজনে ইনভাইট করার জন্য। দ্বিতীয়বারের মতো এলাম, দিদি আছেন সঙ্গে এবং আপনার সঙ্গে আড্ডা হচ্ছে, অন্যান্য বন্ধুরাও যুক্ত হবেন আমাদের সঙ্গে। ব্যস্ততার কথা যদি বলি, শুরু হয়েছে ডিসেম্বর থেকে, কারণ এটাকে সিজন বলা হয় আমাদের। কর্পোরেট ইভেন্টস, কনসার্টস যা যা আছে সবকিছু মিলিয়ে ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করেছিলাম। একেবারে যেদিন রমজান শুরু হলো তার আগের দিন পর্যন্ত শো ছিল। তার উপরে রমজানের মধ্যে বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট যেহেতু থাকে আমার, তাদের একটা কাজের প্রেশার শুরু হয়ে গেল। আর রোজা রাখা হয় নিয়মিত, সেটাও একটা ব্যাপার। রোজা রেখে কাজগুলো আমাদেরকে করতে হয়, যেমন ইফতারের পরপর আমরা লাইভে ঢুকে গেলাম। একদম সেই জায়গা থেকে আসলে ব্যস্ততাই চলছে। আর ঈদের প্রিপারেশন চলছে, কিন্তু ঈদের কাজগুলোর শুটিং সবে শেষ করছি। তো এই সব কিছু মিলিয়ে চলছে। আমার মনে হয় অন্যান্য উপস্থাপকদেরও একই অবস্থা, একই রকম হবার কথা। প্লাস মানুষ অনেকেই ভাবে যে একদম ইফতারের পরপরই কিভাবে তোমরা শো শুরু করে দিলে, কিন্তু আমাদের মোটামুটি অভ্যেসই হয়ে যাওয়ার কথা যে অল্প সময়ে ছোট করে একটু খেয়ে নেওয়া, যখনই সুযোগ পাই তার ভিতরে একটু কাজটাকে এগিয়ে রেখে বাকি যে অনুষঙ্গ কাজগুলো আছে সেগুলোকে একটু কম প্রায়োরিটি দেওয়া। এটা আসলে অভ্যেসের মধ্যে চলে এসেছে একেবারেই। এদিকে শিপ্রা দিদি চলে এসেছেন এবং চমৎকার করে গান করেন। আজকে নাকি গলাটা একটু অসুবিধা, তো আজকে গান হয়তো অল্প অল্প হবে, কিন্তু জানতে চাই এখন ব্যস্ততা কি নিয়ে, কিভাবে সময় কাটছে? ব্যস্ততা, খুবই ব্যস্ত ছিলাম। কিছুদিন আগে যেহেতু আমি একজন সাইনোটের টিচার, সাইনোটে বছর শেষে পরীক্ষা হয়ে গেল। আচ্ছা। রোজার ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত খুবই ব্যস্ত ছিলাম। সাইনোটকে নিয়ে পরীক্ষা শেষ হলো, তারপরে এই তো সংসার জীবন, সঙ্গীত জীবন এইভাবেই চলছে। বাহ, চমৎকার। এদিকে ছায়ানটে তো সব রকমের, সব বয়সী, সব রকমের মানুষজন এসে গান শেখে, তো এই যে ভ্যারাইটি অফ স্টুডেন্ট পাওয়া যায়, এই বিষয়টা কেমন লাগে? আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি প্রতি বছরই ঘুরে ফিরে পাই। যেমন গত বছর পেয়েছিলাম, আমি সিনিয়রদের ক্লাস পেয়েছিলাম, মানে আমার বয়সী যা। আচ্ছা। কিন্তু ভীষণ ভালো লাগতো তাদের ক্লাস করাতে। যে গান শেখার এবং গান জানার এবং শেখানোর যে কোনো বয়স হয় না, এইটাই এখানে প্রমাণিত হয়েছে। আবার এবছর যে গেল বছর যেটা করলাম, এবার আমাকে দিয়েছে একদম বাচ্চাদের ক্লাস, ওটা আরো ভীষণ ভালো লেগেছে। মজার না? মজার, আসলেও খুবই মজা। আসলে আমিও আসলে বাচ্চারা আশেপাশে থাকলে আমি ভীষণ উপভোগ করি, এবং বাচ্চারা যাই করে তাই যেন মিষ্টি হয়ে যায়, ওদের কোনো কিছু প্রপারলি করা লাগে না, অথচ ওদের নিজস্বই একটা স্টাইল আছে, নিজের মতো করে শেখে। আমার তো ওদেরকে দেখলে হিংসা হয় যে এই লাইফটা যে পাচ্ছে ওরা, বাচ্চা যতদিন আছে স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত স্পেশালি ওরাই আসলে উপভোগ করছে জীবনটাকে। তারপরে স্কুলে ভর্তি হবে, পড়াশোনার চাপ শুরু হবে, মনে হয় ইস আমি যদি ফিরে যেতে পারতাম। মানে অনেকে থাকে না টাইম ট্রাভেল করে, তুমি অতীতে যেতে চাও নাকি ভবিষ্যতে যেতে চাও। আমার ফিউচার নিয়ে টেনশন যে কি আছে আমি তো জানি না, আমি থাক না দেখি, বেটার আমি আমার চাইল্ডহুডে ফেরত যেতে চাই।
এবং দেখি বা কি হবে ভবিষ্যতে, কি আমার হবে কাছে এটাই আসলে? মনে হয়। কিন্তু ওই রিলিভ করার সময়টা, স্কুলের কথাই যখন আসলো, মাহার স্কুল জীবন কেমন কেটেছে, কোথায় কেটেছে? স্কুল মজার ছিল, আর আমি খুব ঘুম কাতুরে টাইপের মানুষ। আমার মা আমাকে সকালবেলা ব্রাশ করাতে করতে স্কুলে নিয়ে যেত, আর আমি ঘুম থেকে উঠতাম না। আমার মর্নিং শিফট থাকলে আমার খবর খারাপ। ইভেন এখনো আমার ঘুম প্রবলেমটা নিয়ে একটা আছে। কষ্ট হয়। হ্যাঁ, আমার মর্নিং শিফটে শুটিং থাকলে আমার খুব কষ্ট হয়, মনে হয় কি কেন। আর দুপুরের পরে শুটিং গুলো আছে, আমার মনে হয় ওকে। আমিও একেবারে সকালের কাজ নিতেই পারি না, নিতেই সকাল পারি না মানেই আমি। আমি জানি আমার দেরি হবে। তো এটা একটা ব্যাপার। আর স্কুলের ওই যে বন্ধু আড্ডা, টিফিন ব্রেক সবকিছু মিলিয়ে খুব মিষ্টি কিছু স্মৃতি আছে। মা ওয়েট করতো আমার জন্য স্কুলের বাইরে। এই স্মৃতিগুলো আমার মনে হয় সবচাইতে বেস্ট মেমোরিজ লাইফের, যেগুলো সেগুলোর মধ্যে একটা। বন্ধুদের আসলে। সাথে গল্প করা, আড্ডা দেওয়া, খেলা করা, মানে স্কুল টাইমটা তো ছিল একেবারে বাউন্ডুলে। সে বাউন্ডুলের সময়টাকে আমি মিস করি মাঝে মাঝে। স্কুলের বন্ধুদের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেলে মনে হয় ইস, আবার যদি ফিরে যেতে পারতাম। আসলেই তাই। এবং ওই সময়ের মানে ভাবনাগুলো খুব সরল ছিল। এখন হ্যাঁ। যেমন নানান কিছু ভাবতে হয়, কারোর সাথে কথা বলতে গেলেও হয়তো মাথার পেছনে আসে যে আচ্ছা কিভাবে বলবো, বা ও কিভাবে এটা পারসিভ করবে, এই জিনিসগুলো আছে। কিন্তু ছোটবেলায় যা মাথায় আসতো বলে দিচ্ছি, যেভাবে বাবা মার কাছে যা ইচ্ছে চাইতে পারছি। এখন বড় হয়ে কমপ্লিকেটেড হয়ে গেছে খানিকটা হলেও জীবন। খানিকটা তো হয়েছে। এবং আমরা যারা স্ক্রিনের সামনে কাজ করি স্পেশালি, আমরা তো পুরোটা সময় আসলে অভিনয় করি। আমরা যখন উপস্থাপনা করছি আমরা কিন্তু অভিনয় করছি একদম। কারণ পর্দার সামনেটা আমার মাথায় আছে যে আমার সামনে ক্যামেরা ধরে আছে 3টা মানুষ 4টা মানুষ, এবং আমি যার সঙ্গে কথা বলছি তার সঙ্গেও কিন্তু আমার একটা অভিনয় চলছে কোনো না কোনোভাবে। সুতরাং এখন আসলে ওই শৈশবের যে নো সেন্সগুলো ছিল সেটা আমাদের জীবনে আর নেই। একদম, একদমই তাই। কিন্তু তারপরে মা তো অ্যাক্টিং করছো, এই যে হোস্টিং এর সাথে অভিনয়টা যেভাবে জড়িত, অভিনয় তুমি সত্যিকার অর্থেও করছো। কিন্তু আমি সবসময় অভিনয়টাকে খুব কঠিন মনে করি। আমার মনে হয় যে অন্য কোনো ক্যারেক্টার আমি কখনোই প্লে করতে পারবো না, এবং আমি শুধু আমার ক্যারেক্টারটাই প্লে করে যেতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি হয়তো এখন খারাপ লাগছে, ভালোর অভিনয়টা করতে পারবো, কিন্তু অন্য কোনো অভিনয় আমি জানি না, ওটা আর পারি না আমি। শিপ্রা, দিদির কাছে আসি এবং জানতে চাই ছেলেবেলা কোথায় কেটেছে, কেমন কেটেছে? ছেলেবেলা কেটেছে আমার বাবার বাড়ি হচ্ছে গাজীপুরে, ওখানে বেড়ে ওঠা আমার। ওখানে আমি গার্লস স্কুল ছিল, আমি গার্লস স্কুলে পড়েছি, গার্লস কলেজেও পড়েছি, তাই কম্বাইন্ড পেয়েছি যখন ভার্সিটিতে এসেছি। তখন কি একটু গার্লস স্কুল সবসময় পড়ে পরবর্তীতে এই যে একটা একসাথে কম্বাইন্ড একটা এডুকেশন সিস্টেম, তখন কি কোনো আনইজিনেস কাজ করেছে বা কোনো অসুবিধা হয়েছে এটার কারণে? কিছুটা। কিরকম সেটা? না, আমি জানতে চাই, আমি আগ্রহী হয়ে পড়েছি যে কেমন ছিল আসলে। আসলে একটু মেনে নিতে কষ্ট হতো। আশেপাশে অন্যরা কি করছে সেটা? হ্যাঁ, ওরা তো বাট নতুন নতুন কম্বাইন্ড এই এডুকেশন সিস্টেমটা, সেটা কি এনজয়ও করতেন না খানিকটা? না, আমার কাছে না সেটা এনজয় মনে হতো না। মাঝে প্রথম আমি খুব বিরক্ত মনে করতাম যে ছেলেদের সাথে ক্লাস করব। আস্তে 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 মিশে গেছি। আপনি তো ছোটবেলা থেকে ভীষণ ট্যালেন্টেড, ছেলেরা কি আপনাকে জ্বালাতো সেজন্য? মনে হচ্ছে এই জন্যই সে বিরক্ত হতো, এই জন্যই সে একটু বিরক্ত হতো যে কোথায় এসে পড়লাম, চারিদিকে শুধু মানে বিরক্ত করছে, অ্যাটেনশন চাই, ভালো লাগছে না মোটামুটি। বাহ, চমৎকার। তো সেই ক্ষেত্রে মা অনেক আগে থেকে হোস্টিং এর সাথে তুমি জড়িত, অনেক বছর হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ছুটে চলার সেই শুরু সেই আগে থেকে, আমি জানতে চাই ছুটে চলার এই জীবনে আশেপাশে সব থেকে বেশি কমপ্লিকেশন বা প্রতিবন্ধকতা হিসেবে কোনো কিছু ছিল যেটা খুব মানে মানসিক অশান্তি দিত বা কিছু? প্রতিবন্ধকতা আমাদের জীবনে, আমরা যারা পর্দার সামনে কাজ করি আসলে যেটা বারবার চলে আসছে, আমার মনে হয় আমাদের মানসিক শান্তি অশান্তি এই দুটো বিষয় অনেক বেশি জড়িত। আমি শান্তিতে আছি, আমার পারফরমেন্সও ভালো হবে, আমাকে দেখতেও ভালো লাগবে, আমার কাজটাও সুন্দর হবে। কোনো না কোনোভাবে আমি অশান্তিতে আছি, সেটা কোনোভাবে আমার কাজের উপরে প্রভাব ফেলবেই, কারণ আমি পারফর্ম করি। আমি চাইলে 10টা 5টা অফিস করছি না যে মনটা খারাপ, চেহারা আমার একটু ডাউন, তাও 2-4টা পেপার ওয়ার্ক করে নিলাম, সেটা আমি করতে পারছি না। কিন্তু আমাকে পর্দার সামনে হাসতেই হচ্ছে, ওই অভিনয়টা তোমাকে করতেই হচ্ছে। সুতরাং এটা মনে হয় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, যে আমি কতটা ভালো আছি
সেটাও ম্যাটার করে না, আমি পর্দায় কতটা ভালো পারফর্ম করতে পারছি সেটা আসলে আমাদের জন্য ম্যাটার এবং করে। তুমি যত যাই বলো না কেন, অভিনয়টা যত ভালোই জানো না কেন, দিন শেষে মানসিক কষ্টের জায়গা যদি কেউ তৈরি করে দেয়, সেক্ষেত্রে আমার মনে হয় পারফর্ম করাটা খানিকটা হলেও ক্ষতিগ্রস্ত হয় এবং এটা আশেপাশের মানুষরা বোঝে না। যেমন ঘর থেকে বেরোবার সময় বাসার কেউ একটা কিছু বলে দিল, কিন্তু আমি যে একটা কাজের সময় যাচ্ছি, এটা যে আসলে পুরোটা সময় আমার কাজের সময় মাথার ব্যাক অফ দ্য হেড থাকবেই, এটা কারো বোঝার কোনো ক্ষমতাই হয় না। তার উপরে সেই মানুষটা যদি হয় একটু ইমোশনাল, একটু সেনসিটিভ, যার অল্পতে একটু দুঃখ পেয়ে যায়, খুব ছোট্ট একটা কথাতে যার একটু কষ্ট হয়, তার জন্য এটা আরো ডিফিকাল্ট হয়ে যায়। যেমনটা আমি নিজে কিন্তু একটু সেনসিটিভ, একটু ইমোশনাল, আমাকে কেউ একটু জোরে কথা বললে আমার দিনটা খারাপ হয়ে যায়। যে এইভাবে বললো, খেয়াল করেছো কিনা যে আমরা টেলিভিশনে এইভাবে মানে সবার সামনে আসতে পারি বিধায় মানুষ মনে করে হয়তো আমরা ভীষণ শক্ত মনের মানুষ, এবং আমরা যে ইমোশনাল হতে পারি এটা কেউ ভাবে না। মানে এখন আমার এসে মনে হয় সেলফ ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন, এই ট্যাগটা আমি চাই না। আমি ইন্ডিপেন্ডেন্সের সাথে যে ইমোশনের কোনো কানেকশন নাই, এটা বুঝেই না তারা, এটা বুঝবে না। ইন্ডিপেন্ডেন্ট মানে মন শক্ত, ওর বাবা সবকিছু করে এসেছে, ও একদম খুব সব পারবে, ওকে যা কিছু বলা যায়, যা কিছু করা যায় ওর সঙ্গে ও সবকিছু মানিয়ে নিতে পারবে। কিন্তু আসলে আমরাও তো মানুষ, দিন শেষে পারফর্ম করি আর যাই করি না কেন, একটা থাকে না সোললি, যে আমার তো সোল আছে, সেটা একটা ইন্ডিভিজুয়াল জিনিস, ওইটা একটা আলাদা ব্যাপার, ওটা আমাকে রিপ্রেজেন্ট করে। সুতরাং ওইটার সাথে পারফর্মার মাহার কোনো সম্পর্ক নাই আসলে। শিপ্রা দিদির কাছেও জানতে চাই যে মানুষ হিসেবে কেমন আপনি, সেনসিটিভ নাকি দেখা যায় যে না মন শক্ত করে অনেক কাজ করে যেতে পারেন? হ্যাঁ, মানুষ হিসাবে আমি অনেকটাই সেনসিটিভ, এটাই সত্য, এটা একদমই সত্য। আর বাহিরে মনটা খুব শক্ত করে চলি, কিন্তু ঘরে রাখতে হয় না, ঘরে মনটা নরম করেই থাকতে হয়। ঘরে মনটা নরম করে থাকতে হয়? আমি তো জানতাম যে যারা ঘরকন্যার দায়িত্বে আছেন তাদেরকে নাকি মন শক্ত করে সংসার সামলাতে হয়, যে এটা এখানে রাখতে হবে, ওটা ওখানে করতে হবে, বাড়ির কর্ত্রী তো আপনিই হবার কথা। হ্যাঁ, এটা কিছুটা তো আছেই। তারপরেও ছেলের প্রতি, হাজবেন্ডের প্রতি অতটা শক্ত হতে পারি না, হওয়া যায় না। না, মায়ের মন, মায়া এবং মায়াটা আসে সেক্ষেত্রে। বাহ, তাহলে মেয়েরা মোটামুটি পুরো দুনিয়াতেই সবকিছু করে চলতে পারে, শুধু ঘরে এসে কোনো না কোনো কারণে ইমোশনাল ওই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যায়। বাহ, চমৎকার। তো সেই ক্ষেত্রে আসলে চমৎকারও বলবো না, এটা আসলে নারী জীবনের একটা ডিলেমা, একটা প্রতিবন্ধকতাও একই সঙ্গে। একদম, মানে মানুষ বলবে তোমাকে এই পিছুটা নিতে বলেছে কে, কেউ বলেনি, কিন্তু উই ডু দ্যাট, উই জাস্ট টেক দ্যাট। তো সেই ক্ষেত্রে আমরা এই দুটো মানুষের কাছ থেকে কিন্তু তাদের জীবনের ছুটে চলার সময় বাধা এবং সেই বাধা থেকে উতরে আসার যে ছোট ছোট গল্পগুলো আছে সবকিছুই শুনতে চাই, এবং আপনারাও তো আমাদেরই বন্ধু, আপনাদের কাছ থেকেও কিছু না কিছু জানতে চাই। চলে আসুন স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে পর্যায়ে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। চমৎকার একটা আড্ডায় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডা মানে কিন্তু আপনাদেরও আড্ডা। আমরা একদম চমৎকার একটা বড় গ্রুপ তৈরি করে ফেলেছি, তাই না? নেক্সাস লেডিস ক্লাব এরকমই একটা গ্রুপ, 50,000-এর কাছাকাছি মেম্বার সেখানে ইতোমধ্যে চলে এসেছে। একদম ছোট ছোট করে গুটি গুটি পায় 1, 2, 3 জন করে আমাদের পথে চলা, এবং গ্রুপ তো আসলে বুস্টিং এর কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের নিজস্ব আগ্রহের জায়গা থেকে এই কমিউনিটিটা ওই 200 মানুষ থেকে আজ 50,000 মানুষের কাছাকাছি চলে আসছে। তো সেটা একটা চমৎকার উপলব্ধি এবং অসাধারণ একটা প্রাপ্তি আমাদের। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই, সাথে আমাকেও। লেডিস ক্লাবে বরাবরই নারীরা নিজেদের মতামত, নিজেদের ভাবনা, নিজেদের জীবন নিয়ে নানান গল্প বলেন, এবং সেই গল্পের আজকে দুজন সারথি হয়েছেন, একজন মাহমুদা মাহা আর একজন শিপ্রা ভৌমিক। আরও কিছু গল্প শুনি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা শিপ্রা দিদির কাছে শুনলাম যে সে আসলে বেশ সেন্সিটিভ, কিন্তু ঘরে ক্ষেত্রে দেখা যায় যে নানান রকমভাবে ম্যানেজ করে থাকতে হয়। মাহার বাসায় কে কে আছে? মূলত আমি সিঙ্গেল ওয়েমেন হিসেবে একাই থাকি, আর আমার পরিবারের অন্যান্য সদস্যরা, আমার পরিবার খুবই ছোট পরিবার, আমার মা দাদু থাকে গ্রামের বাড়িতে। দেখা যায় আমি এখানে একাই থাকা হয়, সুতরাং আমার ওই ঘর সামলানোর ব্যাপারটা থেকে আমি আপাতত মুক্ত, আমার ওই টেনশনটা করতে হয় না। তবে ঘর নিয়ে আমার অনেক ফ্যাসিনেশন আছে, আমি একটু হোমসিক
ঘর ভালো লাগে, দিন শেষে ঘরে ফিরতে ভালো লাগে, ঘরটা সাজাতে ভালো লাগে, গোছানো বাসা পছন্দ। আমার ঘরের এই ফার্নিচারটা এরকম হলে ভালো হয়, ওই দেয়ালটা এরকম হলে ভালো হয়, এটা নিয়ে আমার সবসময় চিন্তা থাকে। মাঝে মাঝে রান্না করতেও ভালো লাগে। সুতরাং বলা যায় যে হ্যাঁ, এই ছুটে চলা জীবনে রান্নাটা কিভাবে যুক্ত হয় সেটা একটু শুনি। মানে কি কি রান্না করো বাড়িতে ফিরে? আমি রান্না করতে পারি, সবাই খেয়ে বলে ভালো হয়েছে। বাড়িতে তো তুমি থাকো এখন নিজেই, তো তুমি এখন বাড়িতে গেলে এখন কি কি রান্না করো বা প্রতিদিনকার খাওয়াটা কিভাবে ম্যানেজ হয়? খাওয়াটা আসলে প্রতিদিন বাড়িতে হয় না, আনফরচুনেটলি বাইরেই বেশিরভাগ খাওয়া হয়। খুবই মাঝে মাঝে আমার বাসায় খাওয়া হয়, কারণ দেখা যায় যে লং স্কেডিউল যদি থাকে সকাল থেকে রাত পর্যন্ত, এমন হয় আমি অর্ডার করে খেয়ে নিচ্ছি, আর রান্নাঘরেও এনার্জিটা আমি দিতেই চাই না, আমার ইচ্ছেও করে না। তবে মাঝে মাঝে বন্ধুরা আসলো বাড়িতে, তাদের জন্য একটু রান্না করা বা নিজের জন্য হুটহাট করে অল্প কিছু একটা করে নেওয়া, খুব অল্প সময় যেটা করা যায়। খুব বেশি সময় আমি রান্নাঘরে আসলে দিতে চাই না, আমার ভালো লাগে না সেটা এখন। আর হাতের হট ফেভারিট একটা ডিশের নাম বলো। গরুর মাংস, খিচুড়ি। ও বাবা, একেবারে আমি ভাবছিলাম ও একটু চাউমিন কিছু একটা বলবে। একেবারে বাঙালি রান্না আমি নিজে খেতেও পছন্দ করি। মানে আমাকে যদি বলে কোনো চাইনিজ নাকি ডাল, আলু ভর্তা, পাতলা ডাল হতে হবে, আর আলু ভর্তাটা হতে হবে শুকনো মরিচ দিয়ে, আর সাদা ভাত, ব্যাস। আর পাতলা ডাল শুনতে যতই সহজ লাগুক না কেন, পাতলা ডাল কিন্তু একটু এদিক থেকে ওদিক হলে টেস্ট ভালো হয় না, ভালো হয় না, একটু ডিফিকাল্ট আছে। তবে এটা আমি খেতে যেমন পছন্দ করি, আমার রান্না করার জন্য বাঙালি ডিশগুলো আমি প্রেফার করি। আচ্ছা, বাহ, একটু গরুর মাংস, খিচুড়ি হলে মন্দ হয় না। সুন্দর সুন্দর। এবং গরুর মাংস যে রাঁধতে পারে ভালো, তার হাতের বাকি রান্নায় চোখ বুঝেই খেয়ে নেওয়া যাবে, এটা আমি জানি। গরুর মাংস আমার কাছে ভীষণ কমপ্লিকেটেড লাগে। আমি শিপ্রা দিদির কাছে আসতে চাই, রান্না বান্না নিয়ে শুনতে চাই। ঘরে আসলে রান্না বান্না করা হয় বাসায়? অবশ্যই, রান্না না করলে খাবো কি? অনেক সময় দেখা যায় যে ঘরে কিন্তু আমরা অনেকে যদি নিজে রান্না না করি, হেল্পিং হ্যান্ড একটু হেল্প করে দেয়, পরে একটু গোছগাছ করে নেওয়া হয়। তো আপনার বাড়িতে আপনিই রাঁধেন, সেটাই আমরা শিওর। আমিও রান্না করি, না বলেই পারছি না একদম। আমার হাজবেন্ডও রান্না করে। কি অসাধারণ ব্যাপার! একদম, আমার হাজবেন্ড খুব হেল্পফুল। আমি সঙ্গীত জীবনে এ পর্যন্ত আসার আর পিছনে আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সহায়তা করে, এখনও করছে। যদি কখনো দেখছে যে আমি একটু ব্যস্ত বা আমি একটু প্র্যাকটিসে বসছি, বা আজকে আমার টেলিভিশনে একটা রেকর্ডিং আছে, বা আমার বাঙালি বেতারে কোনো রেকর্ডিং আছে, বা আমি সপ্তাহে 2 দিন সাইনোটি ক্লাস নিই, যে এই সময়টা আমি বেরিয়ে যাই, যদি বলি যে আজকে আমার দেরি হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও, আমি একটু রান্না করে দিই, আমি রান্না করে দিই। তারপর দেখি যে আমি কখনো রান্না না করেও চলে যাই সাইনোটি। শুক্র শনিটা আমাদের একটা টাইমিং তো থাকেই, টিচারদের ক্লাস রুটিন থাকে, তাই এসে দেখি আমার হাজব্যান্ড অনেক মজার মজার রান্না করে রেখে দিয়েছে। কি মজার রান্না করে একটু শুনতে চাই। আমার হাজব্যান্ড যেমন আমি যখন পরীক্ষা নিলাম না, বলে যে তুমি এত তাড়াতাড়ি চলে যাও, তোমার কষ্ট হচ্ছে, ঠিক আছে তুমি চলে যাও, আমি রান্না করে রাখবো। এসে দেখি সেই ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে অনেক মজা করে রান্না করে। ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে কমপ্লিকেটেড একদম। আবার দেখলাম যে এসে এই মিষ্টি কুমড়া, যেটা এটা আমার হাজবেন্ডের খুব ফেভারিট, খুবই পছন্দের। আবার ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে সুন্দর করে রান্না করে রেখেছে, করলা ভাজি করে রেখেছে, তারপরে ডাল রান্না করে রেখেছে। তুমি এত কিছু রান্না করে রাখলা? বলে হ্যাঁ, তুমি তো প্রতিদিনই করো, আমি একটু সুযোগ পেলাম, রান্না করলাম। শৌখিন আছে না, কারণ সে কিন্তু একেবারে মানে খুব সহজ রান্না টান্না করেছে তা না। হ্যাঁ, অনেক শৌখিন। হ্যাঁ, আমি একটু যদি ব্যস্ত থাকি তাহলে আমাকে কখনো প্রেশার দিবে না, ওটা কেন করলা না, হইল না কেন, কেন হচ্ছে না। ও মানে কন্টিনিউ রান্নার ব্যাপারে আমাকে অনেক সহযোগিতা করে। এই যে দেখেন, আমাদের দর্শক বন্ধুরাও জানে যে এই যে দেখেন ছোট্ট একটা রান্নার সাহায্যের ব্যাপার, কিন্তু একটা স্ত্রী যখন আমাদের জাতীয় জায়গায় এসে কথা বলছেন, তার চোখে মুখে খুশি, এই ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েশন, সেটা তিনি কত বেশি এনজয় করেন এবং সেটাকে তিনি কি পরিমাণ অ্যাপ্রিসিয়েট করেন, সেটা কিন্তু তার এক্সপ্রেশন থেকেই বোঝা যাচ্ছে। তো আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা ঘর থেকে কাউকে বেরোতে দেন না, বা নারীদের জীবনে তার পথ চলা এখানে একটা বাধাও যুক্ত করেন, এমন একটা দল কিন্তু আছে। আবার কিছু মানুষ, বেশিরভাগ মানুষই এমন আছেন যারা কিনা এই যে কাজের সময় ছোট্ট করে হাতে একটা কিছু এগিয়ে দিলেন, বা যাবার সময় সুন্দর করে বললেন তাড়াতাড়ি ফিরে এসো, এই হাসি মাখা মুখটাই নারীরা এত বেশি এনজয় করে এবং তারা যে কত বেশি আসলে থ্যাঙ্কফুল হয় এই ছোট্ট বিষয়টা নিয়ে, এটার জন্য
যারা আসলে প্রতিনিয়ত নারীদের জীবন সহজ করছেন তাদেরকে তো একটা ধন্যবাদ জানাতেই চাই। ডেফিনেটলি। এবং আমার এখানে একটা কথা কিন্তু যোগ করতে ইচ্ছে করছে। প্রথমত আমাদের যারা ওয়ার্কিং উইমেন তাদের জীবনে পার্টনার অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অংশ। সাপোর্টিভ পার্টনার না হলে আমরা কখনোই কাজ করতে পারবো না শান্তি নিয়ে। এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় বিশেষ করে যারা ওয়ার্কিং উইমেন, যারা আর্ন করে নিজেরা, নিজেদেরকে চালাতে পারে, সক্ষম, আমার আশেপাশে কখনো আমি এরকম মেয়ে দেখিনি যারা সক্ষম, তাদের এক্সপেকটেশন মনে করে অনেকে বাইরে থেকে দেখে বোধহয় আমাদের এক্সপেকটেশন একটু বেশি, আমরা বোধহয় অনেক চাই, অনেক কিছু চাই বা আমাদেরকে অনেক কিছু কিনে কেটে দিতে হবে, তো আমাদের হয়তো এক্সপেন্ডিচার খুব হাই। এক্স্যাক্টলি এরকম ধারণা কিন্তু আমি কখনো আমার আশেপাশে ওয়ার্কিং উইমেনই আমি বেশি দেখেছি। যিনি গৃহিণী তিনিও ওয়ার্কিং উইমেন, কিন্তু স্পেশালি আমি স্পেসিফিকলি একটু যারা বাইরে কাজ করে তাদের কথাই বলছি, যারা অফিস করছে, যারা টেলিভিশনের পর্দায় কাজ করছে বা আমার জনরার, আমি দেখেছি তারা একটু বেলিফুলি কতটা খুশি হয়ে যায়, একটুখানি অ্যাপ্রিসিয়েট করেছে যে আজকে তোমাকে সুন্দর লাগছে, বা আজকে বাহ তোমার এই কাজটা অনেক ভালো হয়েছে, বা রান্নায় একটু এই যে হেল্প করলো, বা আজকে ব্রেকফাস্টটা চলো বাইরে করি। এইটুকুতে তারা যতটা খুশি হয় আমার মনে হয় একটা গুচির ব্যাগ কিনে দিলেও তারা এতটা খুশি হয় না। একেবারেই তাই, তাই না? এবং আমার কাছে মনে হয়েছে যারা কিনা ইন্ডিপেন্ডেন্ট ওমেন, তাদেরকে নিয়ে যেই ভীতিটা আসলে মানুষের বিয়ে করবার ক্ষেত্রে যেটা কাজ করে, আর সেটা অনেকটাই সহজতর হয়ে যাবে যদি আসলে আমাদের সাথে ব্যক্তিগত লেভেলে এসে মিশে যায়। তো চাহিদা আসলে আমাদের যেটা লাগে, হোয়াট এভার গুচি ব্যাগস দ্যাট উই ওয়ান্ট, যদি চেয়ে থাকি উই উইল বাই আস দ্যাট। হ্যাঁ, আমাদের কিছু পছন্দ হলে we don't call a person যে আচ্ছা আমার তো একটা জিনিস পছন্দ হয়েছে, ক্যান ইউ সেন্ড মি মানি, বিকজ উই হ্যাভ দ্যাট মানি ইনসাইড আওয়ার ব্যাগস, আমরা কিনে নিতে পারি। আমাদের যেটা দরকার ওই যে ওই এক্সট্রা বেলি ফুলটা যেটা নিজেকে নিজের কিনে দিতে ইচ্ছে করে না সব সময় মনে হয় পাশের মানুষটা দিক না, এটা দাম তো বেশি না, কিন্তু ওই দিক, ইটস দ্য থট দ্যাট ম্যাটার্স, তাই না? কারণ আমরা আমাদের বিল দিতে অভ্যস্ত, আমরা প্রতিদিন আমাদের বিল দিচ্ছি, আমরা প্রতিদিন আমাদের শপিং করছি, আমাদের কার্ড থেকেই পাঞ্চ করছি, সুতরাং আমরা এক্সপেক্টও করি না যে আরেকজন কার্ড থেকে পাঞ্চ করে। প্রতিদিন ঘর থেকে ঘুম থেকে উঠে জোর করে উঠে নিজেকে এক জায়গায় আনা, এটা কেন করি? মানুষের থেকে টাকা নেওয়ার জন্য করি না। তো সেই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ওয়ামেন আর নট স্কেয়ারি, এটা মানুষের বুঝতে হবে। আমরা যারা কাজ করি, যারা কাজ করতে ভালোবাসি, এটার পেছনে একটা পারপাসও আছে যে উই ওয়ান্ট টু হেল্প আওয়ারসেলভস এন্ড উই ওয়ান্ট টু হেল্প আওয়ার ফ্যামিলি অ্যাজ ওয়েল। সো সেই ভাবনাটা অবশ্যই আছে। এবং আমি একটু জানতে চাই, মাহাতো এখনো বিয়ে করনি, তা আমি এর আগে যতদিনই কখনো কোথাও গেস্ট হয়েছি, আমি এতদিন ফেস করতাম ফাইনালি আমাকে আর এই প্রশ্নটা আর কেউ করবে না। সো থ্যাঙ্কফুলি আমি এখন এখান থেকে মুক্ত। এখন তুমি এসেছো, তুমি ভিকটিম হবে। তো জানতে চাই কেমন ছেলে পছন্দ, কেমন ছেলে বিয়ে করবে? অ্যাকচুয়ালি বিয়ের ব্যাপারে আমার ভীতি কাজ করে অনেক। আমার এক্সপিরিয়েন্স আছে, আই এম ডিভোর্সড উইমেন, সো দ্যাটস ওয়াই আমার আসলে ভীতিটা একটু বেশি। আমি এখন অনেক বেশি ভয় পাই ঘর সংসার এই পুরো ব্যাপারটা নিয়ে। এই মুহূর্তে আমি মাথায় আনতেও চাই না আসলে যে আমি বিয়ে করতে চাই আবার এবং আমার সংসার হোক, কারণ ওই যে বললাম ওয়ার্কিং উইমেনকে খুশি করা যতটা সহজ, তাদেরকে বোধহয় ওই প্রপার রেসপেক্টটা শো করাটাও বাঙালি ছেলেদের জন্য বোধহয় একটু কঠিন হয়ে যায়। এবং আমার কাছে কি মনে হয় জানো, যে যেটা ওয়ার্কআউট করছে না সেরকম একটা কিছুতে টিকে থাকার চেয়ে নিজের জীবনের একটা পারপাস খুঁজে ফেলে দেন নিজেকে সময় দেয়া, এটাও কিন্তু একটা অন্যরকম জার্নি এবং এটা অ্যাপ্রিশিয়েট করার মতো একটা জায়গা। তো তোমার কি প্লিজিং লাগে নিজের এই জীবনের ব্যাপারে? ভালো লাগে, আমি খুব রিল্যাক্সড ফিল করি এখন অনেক বেশি। এই জিনিসটা আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো একটা সম্পর্কে আমি অনেকদিন ধরে আছি, সেই মানুষটার সঙ্গে আমি থাকতে চাই বলেই তো আছি, বা থাকতে চেয়েছিলাম বলেই তো ছিলাম সেখানে। মানসিক শান্তির কথাটা বলছিলাম, অ্যাজ অ্যান আর্টিস্ট আমি পারফর্ম করি প্রতিনিয়ত আসলে, সুতরাং আমার ওই মানসিক শান্তিটা অনেক বড় ব্যাপার। আমি পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন আমি শান্তিতে আছি, আমি প্রপারলি রেসপেক্টটা পাচ্ছি, সেটা একজন রিক্সা চালকের কাছ থেকে হোক, সেটা আমার বাসার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে হোক, সেটা আমার বাবা মার কাছ থেকে হোক, সেটা আমার পার্টনারের কাছ থেকে হোক, আমাকে প্রপারলি রেসপেক্টটা করতে হবে। আমাকে আসলে অনেক কিছু দিয়ে ভরিয়ে দিতে হবে না, আমাকে ওই যে সুন্দর কথা দিয়ে একটু ভালোবাসতে হবে। একেবারে ওই জিনিসটাই আসলে এই বিষয়টাই আরেকটু বিশদে আলাপ করতে চাই, তবে একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতি থেকে এসে আবারও আড্ডা হবে, গল্পে মেতে উঠবো, সাথেই থাকুন।
নেক্সাস লেডিস ক্লাবে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারাও এসে আমাদের সাথে আড্ডা দিতে চান। এবং আমাদের কিন্তু একটা সুন্দর আড্ডা দেবার একটা প্রয়াস সবসময়ই থাকে। প্রত্যেকটা দিন আমরা নতুন একটা বিষয় নিয়ে আসি, নতুন কিছু বন্ধুর সাথে পরিচিত হই এবং আপনাদের সাথে কিন্তু একটা জমজমাট আড্ডা এই সময়টাতেও হয়। ইফতারের পরবর্তী এই সময়টা খানিকটা কঠিন, তাই না? তারপরও অনেক মানুষ এসে যুক্ত হন, সেটাই আমাদের পাওয়া আসলে সার্থকতা। এই পর্যায়ে দুজনেই যেহেতু বেশ ট্যালেন্টেড মানুষ আছেন, একজন সঙ্গীত শিল্পী, আরেকজন উপস্থাপক, অভিনেত্রী, নানান রকম ট্যালেন্ট দিয়ে গুণান্বিত দুজন মানুষ, এবং কিছু না শুনলেই হয় না, একটা পারফরমেন্সও দরকার। শিপ্রা দিদি, যদি একটা গান শুনি তাহলে বেশ এখন আড্ডাতে ওই যে 4 চাঁদ লেগে যায় না, ওরকম 4 চাঁদ লেগে যেত। চেষ্টা করছি আব্দুল করিমের একটি গান গাওয়ার জন্য। পাই না তোমার ঠিক ঠিকানা, নাম শুনে হইলাম পাগল। পাই না তোমার ঠিক ঠিকানা, নাম শুনে হইলাম পাগল। যার যার ভাবে সবাই বলে, যার যার ভাবে সবাই বলে, বুঝি না আসল নকল। পাই না তোমার ঠিক ঠিকানা, নাম শুনে হইলাম পাগল। কেহ ডাকে নামাজ রোজায়, কেহ ডাকে সন্ধ্যা পূজায়। কেহ ডাকে নামাজ রোজায়, কেহ ডাকে সন্ধ্যা পূজায়। আবার সপ্তাহে কেউ গির্জাতে যায়, সপ্তাহে কেউ গির্জাতে যায়, সার করছে কেউ বন জঙ্গল। পাই না তোমার ঠিক ঠিকানা, নাম শুনে হইলাম পাগল। পাই না তোমার ঠিক ঠিকানা, নাম শুনে হইলাম পাগল। পাই না তোমার ঠিক ঠিকানা, আমি নাম শুনে হইলাম পাগল। বাহ, চমৎকার। বেশ বেশ সুন্দর। একদম মনে হচ্ছিল যে আরো কটা গান শুনলে ভালো হতো, কিন্তু আজকে গলায় একটু অসুবিধা, না কষ্ট হচ্ছে, সেই জন্য অল্প গান শুনেই ছেড়ে দিলাম। এদিকে অভিনেত্রী মাহাকে তো কিছু আমরা বলেছিলাম যে যদি সে কিছু একটু অভিনয় করে দেখে, পরে আমি জানলাম যে তার কবিতাতেও একটা আগ্রহ আছে। তো নিজের লেখা, মাহা শুধু পড়েই না, আবৃত্তি করে না, বরং নিজে লেখেও। তো তার লেখা কিছু শুনতে পারি কিনা? আমার আসলে লেখালেখিটা এখন একদম করা হয় না, তবে একটা সময় টুকটাক লেখার চেষ্টা করতাম। আর আজকে যেহেতু আমাদের টপিক জীবন মানে ছুটে চলা, এই টপিকে একটা কবিতার কথা হুট করে মাথায় আসলো যখন পারফরমেন্সের কথা বলা হলো। ছুটির দরখাস্ত, মাঝে মাঝে হয় না আমাদের ছুটি নিতে ইচ্ছে করে, সবকিছু ছেড়ে একেবারে চলে যাই ফোন টোন অফ করে, 7 দিন কারোর সঙ্গে কথা বলবো না, একটু ঘুরে আসি। ওরকম একটা চিন্তা থেকেই আসলে একটা কবিতা লিখেছিলাম বেশ অনেক আগে। সেটা চেষ্টা করা যেতে পারে। এমনি পড়ছি, আবৃত্তি আমি করতে পারি না, দিদি ভালো করতে পারতেন। না না, আমি তোমাদের পুরো একটা ব্যাচকে জানি এবং আমি জানি তোমরা সবাই খুব ট্যালেন্টেড এবং খুব চমৎকার একটা আবৃত্তি হয়। চেষ্টা করছি ছুটির দরখাস্ত। ঠিক আছে। এই তো আর কটা দিন, তারপর নিয়ে নেব লম্বা এক ছুটি। অফিসের আগে জীবনের কাছ থেকে ছুটির দরখাস্ত জমা দিয়ে ফেলবো। নিজের দুপা সাথে করে রওনা হব নিরুদ্দেশের তরে। প্রথমেই যাব কলকাতা, পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, কলেজ গেট এসব পেরিয়ে বোলপুরের একটা ট্রেন ধরে সোজা শান্তিনিকেতন। বিকেলবেলা কমলা রঙের শাড়ি আর কালো ব্লাউজে নিচেকে মুড়িয়ে আমি বসে থাকবো কোনো বাগান বিলাস কিংবা শুকনো পাতাদের দখলে থাকা শাহানা বাজপেয়ীর উঠোনে। আমার মায়ের নামও ছিল শাহানা। শুকনো লঙ্কা দিয়ে দেশি মুরগিটা আমার মা দারুণ রাঁধত। আমার মা আসলে সব কিছুই দারুণ রাঁধত, কিন্তু আমি রান্নার বাইরে আর কিছুই মনে করতে চাই না। আমাকে কে কে ভালোবাসেনি, ছুটির দিনের ফর্দে সেসবের কোনো জায়গা নেই। তারপর যা বলছিলাম, বোলপুর থেকে শিলিগুড়ি, তারপর চাঁদের গাড়িতে চেপে সোজা দার্জিলিং, আমার প্রিয় শহর দার্জিলিং। গতবার ফেরবার সময় আফসোস করে পেছনে ফিরে বললাম, শোনো বাপু, দার্জিলিংয়ের পাহাড়ে প্রেমিক ছাড়া আমার পোষায়নি, আমি পরের বার 2 জন ছাড়া আসবো না। কলকাতা থেকে দার্জিলিং, আচ্ছা আমি কতকাল দুপায়ের ওপর ভর করে এই তোমাদের ওপর চড়ে বেড়াবো, কিন্তু ওই যে ফিরলাম, তারপর 2 বছর কেটে গেছে। দীর্ঘশ্বাস ফেলে পাহাড়ও হয়তো বলেছিল, পরের বারও তুমি এই দুপার সাথে করেই আসবে। সত্যি আসবো, আবার আসবো। ম্যাল থেকে টাইগার হিল, তারপর গ্লেনারিজে বসে একটা ফুল বিয়ার, সবচেয়ে ভালো হয় হোয়াইট ওয়াইন, আর ফর্সা করে লোকটা গাইবে গানস অ্যান্ড রোজেস। পয়সা কড়ির অবস্থা ভালো হলে 2 দিন বেশি থেকে যাব। কোনো অচেনা লোকের সাথে পরিচয় হলে বলবো কখানা ভালো ছবি তুলে দিতে।
বড়জোর যাবার পথে নামিয়ে দিতে পারি, এর বেশি কিছু নয়। বলছি না আর মাত্র কটা দিন। চমৎকার মাহা, আমার তো ছুটি নিতে ইচ্ছে করলো। প্লিজ চলো আমার সাথে। ডেফিনেটলি উই উইল প্ল্যান দ্যাট। এবং খুব লাইভলি লাগলো এবং মনে হয়েছে যে একদিন আসলে তুমি কতটা ছুটি চাইছিলে, কতটা তোমার মন ছুটে ছুটে এসব জায়গায় যাচ্ছিল, ঠিক সেই অনুধাবনের সময়টাতেই সাথে সাথে খাতা কলম নিয়ে বসে পড়া না? হ্যাঁ, ফোনের নোটপ্যাডে অ্যাকচুয়ালি, খাতা কলমেও না, ভাবতে ভাবতে যা মাথায় আসছিল, যে জায়গাগুলোর কথা মাথায় আসছিল লিখে ফেলা, এভাবেই করা হয়েছিল। এখন ঈদের লম্বা একটা ছুটি এবার পেয়েছে, এবার নাকি সব থেকে বড় ছুটি মানুষ পেয়েছে, তাই না? তো সেক্ষেত্রে মানুষকে অবশ্যই জানাতে চাই যে অবশ্যই আপনাদের জীবন আরো অনেক মূল্যবান। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যাত্রা যাতে শুভ হয় সেটা তো অবশ্যই কাম্য, তবে যে কোনো তাড়াহুড়ো বা বেশি বিপদগ্রস্ত কোনো মাধ্যমে বাড়ি যাবার চেষ্টা না করাই উত্তম, এবং সবাই নিরাপদে সাবধানে নিজেদের বাড়িতে নিজেদের প্রিয়জনদের সাথে ঈদ করতে পারবেন সেটাই প্রত্যাশা। মাহা, কোথায় যাচ্ছ? ঈদের পরে কি বাড়ি যাচ্ছ? ঈদের সময় তো কাজ থাকার কথা। হ্যাঁ, ঢাকাতেই থাকা হয়। লাস্ট 8 থেকে 10 বছর হয়ে গেছে আমি বাড়িতে ঈদ করা হয় না আমার। খুব একটা খারাপ লাগে না কিন্তু ঢাকার ঈদ। এই যে আজকেই দেখছিলাম রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে, এই টাইমটা আমার বেশ ভালো লাগে, পছন্দ করি। এই সময়টা ঢাকা থাকাটা আমার মনে হয় একটা গুড ডিল। সো আমি ঢাকাতেই থাকছি। আর ঈদের পরে এবার প্ল্যান আছে একটু দেশের বাইরে ঘুরতে যাচ্ছি। সো পাহাড় প্রেমী যেহেতু আমি অনেকদিন কোথাও যাওয়া হচ্ছে না, টানা কয়েক মাস কাজ করলাম, এটা আমার অভ্যেস যে একটা টানা কাজের পর একটু ছোট্ট ব্রেক নেওয়া। সো এই বাহ, আমি কিন্তু বিয়ের পরেও এখনো কোথাও যাইনি। হ্যাঁ, আমি জানি না, আমিও তোমার মতো ওরকম ঢাকায় এনজয় করি। ঈদের ছুটিতেও ওই যে আমাদের কাজ আছে, কিন্তু আমি যেটা ভাবি যে ঢাকাতে যদি আমি ঈদ না করি আমার ভালো লাগে না। আমি না যেখানেই যাই না কেন ঢাকা আমাকে ডাকতে থাকে যে তুমি ঢাকার ঈদটা মিস করছো, এবং ঢাকায় সো ফান অ্যারাউন্ড ঈদ। এক্স্যাক্টলি, মানে চাঁদ রাত থেকে শুরু হয়, এখন কিছু ইভেন্টস হয়, সবাই মেহেদি উৎসব করে একসঙ্গে, মেহেদি এখন তো চাঁদ বাজার, নাইট মার্কেট চলতেই থাকে একটার পর একটা। সো আমরা যারা নাইট আউল, মানে ঘুমাই না রাতে, সকালবেলা ঘুমাতে পছন্দ করি, তাদের জন্য তো এটা আরো ফান। সারা রাত দেখা যায় ফেস্টিভ চলে, ফেস্টিভ গুলো অ্যাটেন্ড করা, এবং সেই সঙ্গে ঈদের সময়টাতে একটু ফাঁকা ঢাকা, একটু বন্ধুর বাড়িতে যে আন্টির হাতে সেমাই খাওয়া। হ্যাঁ, মায়ের হাতে সবকিছু অনেক মিস করি, আমার মাকেও চেষ্টা করি মাঝে মাঝে, তখন আন্টির হাতেই স্বাদ খুঁজে বেড়ানো আসলে। হ্যাঁ, এই আর কি। তবে ঈদের পরটাতে প্রেফার করি কোথাও যাওয়ার, একটু ঈদটা পার হয়ে গেলে, ঈদের সময়টাতে না। বাহ, চমৎকার। দিদি, অনেক বছর ধরেই তো ঢাকায় আছেন আপনি, তাই না? তো সেই ক্ষেত্রে ঢাকার আমি জানি যে পুজোর সময়টাও যেমন ফেস্টিভ হয়ে যায়, ঈদের সময়টাও আপনারা খুব এনজয় করেন, আমি জেনেছি শুনেছি। তো এই পারস্পরিক এই ভ্রাতৃত্বের বন্ধন, এবং আমার মনে হয় যে আমরা পুজোও একসাথে উদযাপন করি, সাথে ঈদের সময়টাও আপনি দেখেন যে রাস্তাঘাটে আনন্দতে সেই সময়টা আপনাদেরও নিশ্চয়ই হলো গিয়ে পুজোর কেনাকাটার ঈদের মার্কেটেই করে ফেলা হয়, তাই না? তো সেই ব্যাপারটা কেমন এনজয় করেন? ওই যে একটা কথা মনে পড়ে যায় যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমার সত্যি কথা বলতে না, আমার এই রমজান মাসটা, রোজার মাসটা জানি আমার কাছে কেন খুবই ভালো লাগে। যখন চলে যায়, হ্যাঁ, যখন রমজান মাসটা শেষ হয়ে যায় না, তখন আমি যেন কি একটা হারিয়ে ফেললাম এরকম মনে হয়, যে এই মাসটা যেন কেন এত শান্তির মাস মনে হয় আমার কাছে, খুবই ভালো লাগে। আর একটু আগে মাহা পূজা বললো যে ঢাকা শহরে যে এখন যে বর্তমানে যে পরিস্থিতি, রাস্তায় কোনো যানজট নেই, মানে খুবই একটা সত্যি আনন্দদায়ক। আমি উত্তরা থেকে এখানে চলে আসছি খুব অল্প সময়ে, এখানে যদি এই টাইমটা না থাকতো হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় আমার লেগে যেত, এটা একটা বিষয়। আর ছুটিতে যাই, দেশের বাইরেও যাই, তারপর ঢাকার বাইরেও যাই। এবার যাব আমার মাসির বাড়িতে বেড়াতে যাব। টাঙ্গাইল। সুন্দর সুন্দর। টাঙ্গাইল আসলে ভালো একটা জায়গা, এবং টাঙ্গাইল ওই শাড়ির জন্য ভীষণ বিখ্যাত না? তাঁতের শাড়ি না, গেলেই এক গাদা তুলে আনলে খুব লাভজনক হয়ে যায়। আমাদের জন্য তো ভীষণ লাভ হয়, কারণ প্রতি দিন আসলে কিছু না কিছু মানে নতুন কাপড় গোছাতে হয়। কাপড় গোছানো একটা অন্যরকম স্ট্রাগল, এদিকে কাপড়ের। তো সেই ক্ষেত্রে কাপড় নিয়ে যেহেতু কথা হচ্ছে, ঈদে মাহার সাজ কেমন হবে সেটা শুনি। ডেফিনেটলি আমার বাঙালি পোশাক
আর আমার আগে মনে হতো যে আমাকে সালোয়ার কামিজ সুন্দর লাগে না, সব সময় মনে হতো আসলে। না কেন মনে হবে? আমি জানি না আমার কে বললো এরকম, কেন জানি মনে আমাকে সালোয়ার কামিজ এগুলোতে সুন্দর লাগে না, বাট ইদানিং আমি শুনছি যে না আমাকে ভালো লাগছে, কারণ আমি রমজানে চেষ্টা করি একটু কামিজ কুর্তি পরেই বের হওয়ার। আর সারা বছর যেহেতু আমার শো এর জন্য, আমার শো এর প্যাটার্ন যেটা ওয়েস্টার্নে আমাকে বেশি ক্যারি করতে হয়, ওই প্যাটার্নের শোগুলো আমার বেশি করা হয়। শাড়ি একটা সময় অনেক বেশি পরেছি, যেমন একটা চ্যানেলে যেহেতু আমি উপস্থাপিকা হিসেবে পার্মানেন্ট ছিলাম 3 বছর, সেই সময় আমাকে শাড়ি পরতে হতো প্রতিদিন। তো শাড়ির প্রতিও আমার ওই সময় একটা একঘেয়েমি চলে আসে। এখন কম কম পরি শাড়ি, ঈদের সাজে অফকোর্স সালোয়ার কামিজ পরি আমি। তুমি কি এবার ওই ফার্সি সালোয়ার বানিয়েছো? হ্যাঁ ওইটাই নিয়েছি, কিভাবে মিলে গেল আমাদের এবার? আমি এই বছর হলো ফার্সি সালোয়ার নিয়ে অনেক কথা হচ্ছে, এবং অনেকেই 1971-72 এর সময়টার ফ্যাশনের কিছু ছবি শেয়ার করছে যে ওই সময় নারী পুরুষ নির্বিশেষে সবাই ওই ধাঁচের সালোয়ারটা বানাতো। তো এই বছর সেই ফ্যাশনটা ফিরে এসেছে, তাই মেয়েরা পাকিস্তান থেকে শুরু হয়েছে এই ট্রেন্ডটা, এবং সবাই এবার ফার্সি সালোয়ার মেক করছে। ও রিয়েলি? আমি জানতাম না যেটা ট্রেন্ডি, কিন্তু আমি করে ফেলেছি, কারণ আমার সময় হয় না ওভাবে শপিং মলে গিয়ে শপিং করার, ইচ্ছেও করে না, এটা খুব এনার্জি লস করে আমার। তো আমার অনলাইনে কিছু পেজ সিলেক্ট করা থাকে, আমি আরামসে অনলাইনে শপিং করে ফেলি। তো দেখলাম যে এটা অনেক চলছে, আমার ভালোই লাগলো দেখতে, সামনে আসলো, ওটা অর্ডার করে ফেলেছি। আর আমি বুঝি না এটা ট্রেন্ডি, না না এটা বেশ ট্রেন্ড করছে, এবং এই ফার্সি মানে তো ওই যে পার্সিয়ান ফ্যাশন, তো সেই ক্ষেত্রে হলো গিয়ে এই ফার্সি সালোয়ার এবার খুব চলছে। আমি এইজন্য সবাইকে জিজ্ঞেস করছি যে তোমরা এটা করেছো ওটা করেছো? আমিও একটা করেছি। ও রিয়েলি? তাও তো মিলে গেছে। যাই হয় না কেন, যাই আসে না কেন, আমি আবার বলি না যে খুব ট্রেন্ডে যাচ্ছে না খ্যাত আমি করব না। আমি যা যা আসে আমি সবকিছুই খুব এক্সপ্লোর করতে পছন্দ করি, আমার ভালো লাগে সব নতুন কিছুকে আমি আগলে নিই, এটা আমার পছন্দের। এদিকে আমাদের সাথে ওবায়দা আপু আছেন, নতুন বন্ধু না পুরনো বন্ধু, এদিকে মিষ্টি আপু আসার চেষ্টা করছেন। ওবায়দা আপু আপনার কাছে আসি, এবং জীবন মানেই তো ছুটে চলা, এখন রমজান মাসে কেমন ছুটে চললেন সেটা একটু শুনি। জি আসসালামু আলাইকুম আপু, অতিথি আপুদের শুভেচ্ছা। আসলে এবারে রমজান মাসটা আমার অনেক ছুটাছুটি হয়েছে, অনেক জায়গায় ইফতার পার্টি ছিল, তারপর নিজেদের বাসায় দাওয়াত ছিল, মানে ভাগ্নি ভাস্তিদের, আবার ওদের বাসায় গিয়েছি। মাত্র এই 4-5 দিন হয়েছে যে আমি ছুটে চলা বন্ধ হয়েছে আর কি। তারপরে আবার এখন আমার ছোট ভাইয়ের বাচ্চা আসছে, বউ আসছে, ওদেরকে নিয়ে মানে ছুটে চলছি। আসলে জীবন মানেই ছুটে চলা আপু। আমরা জীবিকার জন্য ছুটছি, আমরা অর্থের জন্য ছুটছি, আমরা দায়িত্ব পালনের জন্য ছুটছি, আমরা ব্র্যান্ডিং এর জন্য ছুটছি, আমরা বিনোদনের জন্য ছুটছি, তো ছুটছি, এর মধ্যে আনন্দ, একটুখানি শান্তি পাওয়ার জন্য ছুটেই বেড়াতে হয়, তাই না? একটুখানি সুখ খুঁজেও ছুটে বেড়াচ্ছি, এমনটাও হয়। মিষ্টি আপু ভীষণ মিষ্টি করে সেজে একটা কালারফুল ওড়না পরেছেন, আমার খুব ভালো লাগছে কালার কম্বিনেশনটা। মিষ্টি আপুর কাছে একটু জানতে চাই যে ছুটে ছুটে কি কেনাকাটা হয়েছে এবার ঈদের? শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। জি আপু কেনাকাটা হয়েছে। আচ্ছা, এবার হলো গিয়ে মানে সবাই হলো দেখলাম যে ঈদের বাজেট কত, এরকম নানান রকম কথাবার্তা বলে নানান রকম ছোট ছোট ভিডিও ক্লিপ শেয়ার হয়েছে। আমি জানতে চাই পরিবারের সবার কেনাকাটা করতে বাজারে এখন কিরকম অবস্থা দেখলেন, এবং এই ছুটোছুটির মধ্যে কেনাকাটা কেমন লাগে? জি কেনাকাটা তো করতেই হয়, এবং ওই যে ছুটে চলা যে বিষয়টি আসলে আমি ভালো শুনতে পাইনি, আমার নিজের মতো করে বলছি আমি। ওই যে একটু ওবায়দা আপু বললেন যে সবকিছুর জন্যই আমরা মনে হয় ছুটছি, তবে আমরা যাই ছুটি না কেন, আমার কাছে যেটি মনে হয় যে এই ছোট আমাদেরকে একটু হিসাব কিতাব করে আমরা যেন আখের পরকাল এবং ইহকাল এবং পরকালের কথা চিন্তা করে সেই ছোটাকে আমরা জীবনের সাথে সঙ্গী করে নেব, এটা হলো মেইন কথা। আপনি খুব ভালো কথা বলেছেন। আমি যদি একটা এক্সট্রা জুতো কিনতে যাই, আমার মাকে আমি জিজ্ঞেস করি, মা আমি তো 2টো জুতো কিনে ফেলেছি, আমি কি আরেকটা কিনবো? আমার মা বলে যে তুমি নামাজে বসো, তুমি গিয়ে আল্লাহকে বলো যে তুমি আরো একটা খরচ করতে চাইছো, এটা আসলে কতটুকু জাস্টিফাইড হবে। হ্যাঁ, যে তুমি জিজ্ঞেস করো নিজেকে যে তোমার আসলে কতটুকু প্রয়োজন, দেন আল্লাহর কাছ থেকে পারমিশন নাও, তারপর পারমিশন নিয়ে তাও দেখো যে তোমার মন কি বলে। এভাবে করে আমাকে একটা জুতো কিনতে পাঠানো হয়। তো বাড়িতে এই ধরনের মানসিক একটা ব্যাপার চলে। হাসিনা আপু চলে এসেছে, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ছোট্ট একটু সময় থাকবে, একদম শেষ দিকের আড্ডা থাকবে, সাথেই থাকুন।
একদম বলতে না বলতেই বিরতি নিয়েও নিলাম, চলেও আসলাম। কত ছোট্ট করে বিরতি নেই, কারণ খুব ভালোবাসি তো আপনাদেরকে, একেবারেই থাকা যায় না বিরতি নিয়ে। একদম শেষ সময়ের ছোট ছোট কিছু গল্প আড্ডা, সেগুলোতে মেতে উঠতে চাই। এসে একটু যদি জুমেই আগে চলে আসি, হাসিনা আপু একটু জানতে চাই, জীবন মানেই ছুটে চলা, জীবন মানে এই ছুটে চলাটা আসলে আপনার কাছে কেমন লাগে? সারাক্ষণ এই হুড়োহুড়ি ব্যস্ততা কেমন লাগে? উপভোগ করেন না অস্থির হয়রান এমন লাগে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ। ব্যস্ততার মধ্যেই তো আপু জীবনের স্পৃহা বেড়ে যায়, মনে হয় চুপ করে থাকলে দম বন্ধ হয়ে মারা যাবো, বুঝছো? আমি সারা জীবনের দৌড়ানো মানুষ, তো বসে থাকতে পারি না, এবং বসে থাকতে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। মনে করো আজকের বিষয়টাই তোমাকে বলি, অফিস করছি আজকে আমি 1টা পর্যন্ত, আজকে পর্যন্ত আমাদের অফিস হয়ে ছুটি হয়ে গেল। এসে একটু নরসিংদী শহরে গেছি, কাজ ছিল, তারপরে যে এসে ইফতার টিফতার বানাইলাম, করলাম, খাইলাম। এখন হচ্ছে রাতের রান্না রয়েছে, আবার হচ্ছে চাচ্ছি, সবার কাজ শেষ পিঠা বানানোর, আমাদের এলাকার যেটা ঐতিহ্যবাহী পিঠা, তা আমি একটু করে হলো রাতে চাচ্ছি একটু নকশি পিঠা বানাবো, বুঝছো? এই ব্যস্ততার মধ্যে আনন্দ, বেঁচে থাকা ভালো লাগে। ধন্যবাদ। বা চমৎকার। ফারহানা নার্গিস আপু, এই যে চাঁদ দেখার একটা ব্যস্ততা চলছে, আগামীকাল চাঁদ দেখা যাবে কি যাবে না সেটা নিয়ে একটা ভাবনা, কিন্তু এবার নাকি আগে থেকে প্রিএজিউম করা হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড নাকি একই সময় ঈদ হতে পারে, এরকমও নাকি একটা ঘটনা হতে পারে। তো সেই ক্ষেত্রে এখনো আমরা নিশ্চিত না, তবে আগামীকাল যদি চাঁদ দেখতে যাই, ছুটে চলা বা হুড়োহুড়ি ঘরে কতখানি হতে পারে সেটা তো শুরু হয়ে যাবে। ফারহানা নার্গিস আপু, অনেক কিছু বানাতে হবে, কেমন প্রিপারেশন আজকে থেকে কি শুরু করেছেন? আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আসলে চাঁদ দেখার উপর নির্ভর করে তো অবশ্যই আমরা সেটা মেনটেন করব ঈদটাকে। তবে যদি এরকম হয় যে কালকে হয়ে আমাদের পরশুদিনকে ঈদ হবে, তাহলে আর যদি সত্যি সত্যি আমরা বুঝে যাচ্ছি যে হবে ঈদ, তাহলে তো অবশ্যই এই মুহূর্তের মধ্যে প্রিপারেশনটা রেডি করতে হবে। আর ঈদ ঈদ মানে কি মুহূর্ত। আমরা যখন হচ্ছে কোনো কিছু একটা করবো বলে চিন্তা করি মেয়েরা, তাহলে কিন্তু আমরা কিন্তু পারি, সেটা কিন্তু যেমন করে হোক মুহূর্তের মধ্যে আমরা ডিসিশন নিতে পারি, কি করব, কি রান্না করব, কি করব, কোথায় যাব, কেমন করব, কিভাবে সাজবো, আমরা কিন্তু একটা ডিসিশনটা হয়ে যায়। আর যদি মনে হয় নবজীবিতে একটু সময় আছে নিচ্ছি একটু, তখন কিন্তু আমরা ডিলে করেও কিন্তু কাজটা করি। আর যদি এখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই যদি একত্রে করি, যেমন বিদেশে আমরা এখানে যে এটা গণনা করা হচ্ছে যে হতে পারে 29টা বা 30টা, হ্যাঁ 29টা হবার সম্ভাবনা অনেকে বলছে বেশি, সেই হিসেবে দেখা যাচ্ছে যে আনন্দের কমতি হবে না ইনশাআল্লাহ, সবখানেই জয়ী হব। ঈদ মানে এখন থেকে ঈদ মানে ঈদ, এবং আমরা অনেক বছর ধরে আপু ঈদ করছি, ঈদ যখনই হোক না কেন আমরা করে ফেলবো, সেটা যেভাবেই হোক আমরা করবো। যদি এরকমও তো আমাদের রেকর্ড আছে, রাতে 11টায় আমরা জানলাম পরের দিন ঈদ, তাই না? ওই ঈদের কথা কোনোদিন ভুলবো না, আমরা সাচ এ ট্রমা। সন্ধ্যাবেলা শুনলাম চাঁদ দেখা গেছে, ঈদ আছে, তারপরে শুনলাম যে তারাবি করতে হবে, ঈদ নাই, তারা বিশ্বাস করে আসছে সবাই, তারপরে বলে না কালকে ঈদ। তো আমরা আসলে পারবো না ঈদ করতে, এমন কোনো পরিস্থিতিই নাই, যেমনই হোক না কেন আমরা ঈদ করে ফেলবো। এদিকে দিদি একটু রান্না বান্নার দিকে আসে, যে একদম পুজোর সময়টা নানান রকম হুড়োহুড়ি থাকে, ঘরের সব কাজ আপনাকে তৈরি করে দিতে হয়, তাই না মা হিসেবে? তো বাড়ির গৃহকর্ত্রী হিসেবে এই হুড়োহুড়ির সময়টা কিভাবে ট্যাকেল করেন, এবং মাথা কেমন গরম থাকে? আমার মাথা অতটা গরম হয় না, তাই মনে হচ্ছে। রান্না বাড়ার ব্যাপারে ওই যে একটু আগে বললাম, আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সহযোগিতা করে, সেই জন্যই আসলে শান্তি। এখন আপনাকে দেখে বহু নারীর হিংসা হবে কিন্তু, হ্যাঁ, কিন্তু এখান থেকে আপনারা যারা পুরুষ বন্ধুরা লেডিস ক্লাব দেখেন বা চোখের সামনে চলে এসেছে আর সরাননি, তারাই জেনে নিন যে এই যে যখন আপনি ঘরে আপনার ওয়াইফকে সাহায্য করবেন, তখন কিন্তু ঘরে শান্তি থাকবে। এই যে এই আপার মতো ঠান্ডা ঠান্ডা স্ত্রী পাবেন। আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট হেল্প করে, ওনার চেহারার মধ্যে কিন্তু একটা গ্লো কাজ করছে যখনই এই কথাগুলো বলছে, ব্লাশ করছে। সুতরাং হ্যাঁ, ওয়াইফের স্ট্রেট গ্লো ডিপেন্ডই করে হাজবেন্ডের কি বলছে না বলছে সেটার উপর। একটা জিনিস আমার খুবই ভালো লাগে, যে আমি একটু একটু অসুস্থ থাকলেও যে আমি একটা কিছু রান্না করলাম, আমি জানি আজকে আমার রান্নাটা ভালো হয় নাই, কিন্তু সে কখনো মুখ দিয়ে বলে না যে আজকে কি রান্না করছো, একটু ভালো লাগে না। কিন্তু অনেক সময় আমি আজকে তো রান্নাটা বেশি ভালো হয় না, কি করব, ভালো হয় না, কি করার আছে বলো, খেয়ে ফেলছি। চমৎকার। তো সেই ক্ষেত্রে মাহা, এবার ঈদে তুমি কি বানাচ্ছো? যদি তোমার বাসায় বন্ধুরা আসে, ধরো আমিও চলে আসলাম, কারণ কাছেই তুমি থাকো।
খুব ভালো লাগবে আমার খাওয়াতে পার। আর বন্ধুদেরকে হোক বা আত্মীয় স্বজন বাসায় এলে আমার রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে। ওই যে বললাম হোম সিকনেস আছে আমার একটা, রান্না বান্না করাটা ভালো লাগে, রেগুলার বেসিসে ভালো না লাগে যেহেতু কাজ থাকে তাই আসলে ওটা করা হয় না। অফকোর্স যেটা হয় মাংস পোলাও এই জিনিসগুলো থাকবে, কিছু ডেজার্ট পুডিং বানাতে পারি, লাচ্ছা সেমাই বানাতে পারি, এই ডেজার্টগুলো থাকবে। তাহলে অনেক কিছু মাহার বাড়িতে গেলে একটু আগে থেকে ফোন দিয়ে যদি যেতে পারি তাহলেই ভালো মন্দ খাওয়া হবে, তাই না? সেটা একটা বেশ ভালো ব্যাপার। আমাদের আপনারাও অনেক রকম ঈদের প্রিপারেশন নিচ্ছেন, একটা দিন বাদেই ঈদ, তো সেই ক্ষেত্রে আমি বলবোই যে আসলে এই সময়টা তুমি তো বাইরে যাবে, তারপরে মাকে দেখা মানে তোমার বাড়িতে যাবার একটা সময় আসবে, তো সেই সময় কি এরকম ঈদের কেনাকাটা করে টোরে নিয়ে যাওয়া হয় বা আগে থেকে পাঠিয়ে দেওয়া হয়? কি করো? পাঠিয়ে দেওয়া হয় আমার, আগে থেকে আমি সবকিছু করে ফেলি রোজার মধ্যে। দেখ 15 রোজার মধ্যে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে ওদিকে, কারণ পছন্দ মতো শপিং করে নেয় আমার মনে হয় ভালো। আমার মাকে ওইভাবেই আমি গুছিয়ে দেই যাতে সে তার পছন্দ মতো বাড়ি অন্যান্যদের জন্য কেনাকাটা করতে পারে। আমার দাদু থাকে, এটা আগে আমার শেষ হয়ে যায়। নিজের হাতে করে নিয়ে যাওয়াটা আসলে এখন খুব একটা হয় না, তবে মাঝে মাঝে আমি শপিং করি, যখন আমার মা আসে তখন সেটা দেয়া হয়, বা মাঝে মাঝে কুরিয়ার করে পাঠিয়ে দেই, এরকম হয়। মা আসলে সাথে করে নিয়ে শপিং এ যাওয়ার চেষ্টা করি। এখন দেখো ঈদের সময় না এই যে দেয়া নেওয়ার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে, তাই না? এবং এই সৌহার্দ্য সারা বছর আমি কিন্তু মিস করি। ঈদের সময়টা এই জন্যই খুব স্পেশাল, বা যে কোনো উৎসবের সময়টা আপু ভীষণ স্পেশাল। অন্যের জন্য কেনাকাটা করতে কেমন লাগে? বেশ ভালো লাগে। আমি তো সবসময় কেনাকাটা করতে গেলেই প্রথমে আমি আমার হাজবেন্ডকে গিফট করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা এরকম মানে হাজব্যান্ড অবসেসড একটা ওয়াইফ, এবং এই গ্লোটাই দেখতে চাই লেডিস ক্লাবে সবসময়। এমন শান্তি, সৌহার্দ্য, সুন্দর প্রেমময় একটা সম্পর্ক এরকম প্রতি ঘরে ঘরে থাকুক, সেটাই তো আসলে আমরা চাই। নারীদের জীবনে যে খুব বড় চাহিদা সেটাও না, খুব অল্প অল্প কিছু চাহিদাই হয়তো থাকে। আমি দেখেছি বেশিরভাগ মেয়েদের ভেতরেই অনেক চাহিদার জায়গাটা আসলে নেই, সবাই আসলে একটু ভালোবাসা কাতর, প্রেমের ভিখারি যেটাকে বলে একেবারে। সবাই যারা জুমে ছিলেন সবাইকে ধন্যবাদ। দুজন বেশ চমৎকার বন্ধু আমাদের কাছে এসেছেন, আর দুজনকে ধন্যবাদ জানাতে চাই। অনেক ধন্যবাদ আপু, তোমাকেও অনেক সুন্দর একটা আড্ডা দিয়েছে আমরা আজকে। মনে হলো অনেকদিন পর নিজেদের কথা বললাম আমরা যারা ওই চেয়ারটাতে বসে। আমি মাঝে মাঝে টক ব্যাক খুঁজছিলাম, কি হলো শুনতে পাচ্ছি না কেন, সেভাবেই শেষই করতে হচ্ছে। আমার টক ব্যাকে নানান রকম ঝড়ঝাপটা শুরু হয়ে গেছে, তাই আমি চলে আসি স্ক্রিনে এবং এসে সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। এই যে ঈদের ভালো লাগার কথাটাই বলছিলাম, ঈদের সময় যেমন করে ভ্রাতৃত্ব এবং প্রেমময় একটা সম্পর্ক সবার ভেতর সবার সাথে থাকে, একটা সৌহার্দ্যের অভ্যেস তৈরি হয়, সেই অভ্যেসই যেন সারা বছর থাকে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।